আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি মানব জমিন পত্রিকা বলছে যে এই সূত্রে এখন ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং সাবেক নির্বাচন কমিশনার সোহুল হোসেনের গ্রেফতার হওয়া সময়ের ব্যাপার মাত্র, কারণ নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ার যে কয়েকটি ধাপ ছিল এর মধ্যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো, গোপনে ব্যালট পরিবহন এবং ছক অনুযায়ী নির্বাচনী কর্মকর্তাদের একটি অংশকে প্রভাবিত করে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ফলাফল নিয়ন্ত্রণ করা ছিল কৌশলগুলোর অংশ। বাংলাদেশে ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ১/১১ সরকারের শীর্ষ কুশীলবদের গ্রেফতার করতে শুরু করার পর এখন ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে প্রধানত দুটো বিষয়কে সামনে নিয়ে আসতে চাইছেন, দুটো ষড়যন্ত্র ফাঁস করে সেই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গকে শাস্তির আওতায় নিয়ে আসতে চাইছেন তারেক রহমান। প্রথমত, যেই সেনা কর্মকর্তারা তাকে, তার ভাইকে, তার মাকে গ্রেফতার করে কারা হেফাজতে নিয়ে গেছেন, সেনা হেফাজতে তারেক রহমানের উপর অকথ্য অত্যাচার চালিয়েছেন, তার মায়ের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়েছেন এবং এই পরিবারটাকে বিচ্ছিন্ন করে রেখেছেন, সেই সেনা কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের একটা শাস্তির ব্যবস্থা করতে চান তারেক রহমান। এর পাশাপাশি এখন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে স্পষ্ট হচ্ছে যে ২০০৮-এর নির্বাচনটি আসলে ষড়যন্ত্রমূলক ছিল এবং ২০০৮-এর নির্বাচনে ষড়যন্ত্র করে ডিজিএফআই এবং সেনা কর্মকর্তারা মিলে তখনকার মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার একটা নীল নকশা বাস্তবায়নের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় এনেছিল, আওয়ামী লীগকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাইয়ে দিয়েছিল এবং বিএনপিকে মাত্র ৩০টি আসন দিয়ে একটা অকার্যকর বিরোধী দলে পরিণত করেছিল। এই নীল নকশা সামনে নিয়ে আসতে চাইছেন তারেক রহমান। তারেক রহমানের মা খালেদা জিয়া বিভিন্ন সময়ে প্রকাশ্যে বলেছেন যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সঙ্গে এক রকমের যোগসাজশ করে এই শেখ হাসিনা ১/১১ সরকারের পর ক্ষমতায় এসেছিলেন। কিন্তু বাংলাদেশ সহ মানে দেশে বিদেশে সকল সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং নির্বাচনী পর্যবেক্ষকরা ২০০৮-এর নির্বাচনটিকে বরাবর বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনগুলোর মধ্যে একটি হিসেবে গণ্য করে এসেছে। অথচ এখন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে বরাবরের মতো সম্পাদকেরা সক্রিয় হয়ে উঠেছেন এবং এমন খবর দিচ্ছেন যে ২০০৮ সালের ওই নির্বাচনটি সাজানো একটা নির্বাচন ছিল এবং সেই বিষয়টি অবশেষে এখন প্রকাশ পেতে শুরু করেছে। এখন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান লিখছেন যে ২০০৭ সালের ১/১১ সরকার গঠিত হওয়ার পর মার্চ মাসে ৭ই মার্চ গ্রেফতার হওয়ার আগেও তারেক রহমান তাকে ফোন করেছিলেন। গ্রেফতার হওয়ার কয়েকদিন আগে বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান হুইপ এবং তখন তারেক রহমানের যিনি ব্যক্তিগত পিএস ছিলেন নুরুদ্দিন অপু, তার মাধ্যমে ফোন করেছিলেন মাহমুদুর রহমানকে এবং ফোন করে জিজ্ঞেস করেছিলেন তারেক রহমান মাহমুদুর রহমানের কাছে পরামর্শ চেয়েছিলেন যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের কাছ থেকে, মঈনু আহমেদ এবং মাসুদ উদ্দিনের কাছ থেকে তার কাছে প্রস্তাব এসেছে, হয় তিনি বিদেশে নির্বাসনে চলে যেতে পারেন, না হলে কারাবরণ করতে পারেন। এখন মাহমুদুর রহমান লিখছেন যে তিনি তখন তাকে পরামর্শ দিয়েছিলেন তারেক রহমানকে যে যদি বাবা মায়ের মতো রাজনীতিতে থাকতে চান তাহলে যেন তিনি কারাবরণ করেন এবং এরপর ৭ই মার্চ কারাবরণ করেন তারেক রহমান এবং ব্যাপক নির্যাতনের শিকার হন। ২০০৮ সালের সেপ্টেম্বরে গিয়ে অবশেষে তিনি তার মায়ের সঙ্গে সেনা কর্মকর্তাদের একটা দর কষাকষি সমঝোতা, গোয়েন্দা কর্মকর্তাদের এক রকমের আলাপ আলোচনার ভিত্তিতে মুচলেকা দিয়ে এক রকমের রাজনৈতিকভাবে নির্বাসনে যান ১৭ বছরের জন্য ২০০৮ সালের সেপ্টেম্বরে এসে। যেই প্রক্রিয়া সম্পর্কে আবার জেমস এফ মরিয়ার্টি, তখনকার মার্কিন রাষ্ট্রদূতের তার বার্তা এবং মওদুদ আহমেদের কারাগারে কেমন ছিলাম এই বইয়ে উল্লেখ পাওয়া যায়।
এই যে তারেক রহমানের এই পরিস্থিতি, এই নিয়ে লিখতে গিয়ে ১/১১ দুঃসময় ভোলা যায় না, এ প্রসঙ্গে লিখতে গিয়ে মাহমুদুর রহমান সুস্পষ্টভাবে বলেছেন যে সে সময় যে ভারতীয় গোয়েন্দা সংস্থার তৎপরতায় ডিজিএফআই এবং সেনা কর্মকর্তারা একটা সাজানো নির্বাচন করেন, যার মাধ্যমে তারা আওয়ামী লীগকে এক ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এনে দেওয়া নিশ্চিত করেন। মানব জমিন পত্রিকা এর চেয়েও বিস্ফোরক এক প্রতিবেদন ছেপেছে। মানব জমিন পত্রিকা লিখছে, এখন কারাগারে আটক যে দুই জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী আর জেনারেল মামুন খালেদ, তারা সুস্পষ্টভাবে রিমান্ডে গিয়ে জিজ্ঞাসাবাদের সময় কথা উল্লেখ করেছেন যে ২০০৮ সালের নির্বাচনটিতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে তারা নানা রকম কৌশল অবলম্বন করেছিলেন এবং এর মধ্যে একটা কৌশল ছিল অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো, ১/১১ জমানার ভোট, বাড়তি ব্যালট ছাপার অভিযোগ, কাঠগড়ায় যারা। এই শিরোনামে মানব জমিন যে রিপোর্ট করেছে সেখানে তারা সুস্পষ্টভাবে বলেছে যে ২০০৮ সালের সেই নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনের এটিএম শামসুল হুদা এরই মধ্যে মারা গেছেন। এখনো জীবিত আছেন দুই নির্বাচন কমিশনার, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, যিনি সবে ইউনূস সরকারের উপদেষ্টা পদ ছেড়েছেন, আর আছেন আরেকজন জীবিত নির্বাচন কমিশনার সোহুল হোসেন। এ দুজনকেই নাকি এখন তারেক রহমান সরকার নজরদারির মধ্যে রেখেছে এবং যে কোনো সময় তারা গ্রেফতার হতে পারেন। মানব জমিন বলছে যে ২০০৮-এর পরে আওয়ামী লীগ আমলের যেসব প্রশ্নবিদ্ধ নির্বাচন, ২০১৪, ২০১৮, ২০২৪, এই সব নির্বাচনের কমিশনাররাই তো প্রধান নির্বাচন কমিশনাররা এরই মধ্যে কারাগারে আটক হয়েছেন। কাজেই সে সময় অত্যন্ত মুখ্য ভূমিকা পালন করা সক্রিয় এই দুই নির্বাচন কমিশনারকে খুব শিগগিরই তারেক রহমান সরকার গ্রেফতার করতে যাচ্ছেন এবং সেজন্য তারা এরই মধ্যে নজরদারিতে আছেন। মানব জমিন ফোনও করেছিল ব্রিগেডিয়ার সাখাওয়াতকে এবং সোহুল হোসেনকে, তবে তাদেরকে কোনো মন্তব্যের জন্য পাওয়া যায়নি। মানব জমিন পত্রিকা লিখছে যে নানা কৌশলে একটা নিয়ন্ত্রিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো এবং বিরোধী দল হিসেবে বিএনপিকে ক্ষমতাহীন করতে একটা বড় পরিকল্পনা করেছিল তখনকার সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার, এবং এই পরিকল্পনা বাস্তবায়নে বড় ভূমিকায় ছিলেন তৎকালীন ডিজিএফআই ও সেনাবাহিনীর কিছু কর্মকর্তা। এদের মধ্যেই কয়েকজন এরই মধ্যে গ্রেফতার হয়েছেন, মানে জেনারেল মাসুদ উদ্দিন গ্রেফতার হয়েছেন, জেনারেল শেখ মামুন খালেদ গ্রেফতার হয়েছেন, এবং এর বাইরে তৎকালীন নির্বাচন কমিশন ও প্রশাসনের একটা বড় অংশ এই পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নেমেছিল। সম্মিলিত এই পরিকল্পনার ফলে আওয়ামী লীগ তথাকথিত ভূমিধস বিজয় পায়। এবং এরপর মানব জমিন উল্লেখ করেছে যে তৎকালীন যে ডিজিএফআই, এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার জরিপে সে সময় ক্ষমতা ছেড়ে আসা বিএনপিকে আসনের দিক থেকে এগিয়ে থাকতে দেখা গিয়েছিল, এবং এক্ষেত্রে একজন সাবেক সেনা কর্মকর্তা ও সাংবাদিক আবু রুশদের একটি লেখা, যেই লেখাটি তিনি বাংলাদেশ প্রতিদিনে ছাপিয়েছেন এই গ্রেফতারগুলো শুরু হওয়ার পর, সেটিকে সূত্র হিসেবে ব্যবহার করেছে মানব জমিন। সেই লেখায় ২০০৮ সালের নিয়ন্ত্রিত নির্বাচনের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন আবু রুশদ। সেই লেখাটিতে বলেছেন যে তার কাছে সে সময় এমন একটা গোয়েন্দা জরিপ হাতে আসে আরেক সেনা কর্মকর্তার সূত্রে, যেখানে তিনি সুস্পষ্টভাবে দেখতে পান যে ১/১১ ওই নির্বাচনে বিএনপি ১৫০-১৬০টি আসনে জয়ী হবে এবং জোটভিত্তিক ভাবে নির্বাচন করলে এই আসন সংখ্যা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু কঠোর নির্দেশনা ছিল সকল গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের সকল পর্যায়ে যে কিছুতেই বিএনপিকে ৩০টির বেশি আসন দেওয়া যাবে না, এবং এই নির্দেশনা এসেছিল স্বয়ং সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদের কাছ থেকে, কারণ তিনি নাকি বলেছিলেন যে কোনোভাবেই বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। সাংবাদিক আবু রুশদ এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান দুজনেই বলছেন, এবং মানব জমিন পত্রিকার এই রিপোর্টেও বলা হচ্ছে যে প্রতিবেশী দেশ ভারতের চাপের মুখেই মইনু আহমেদ এই সিদ্ধান্ত নেন যে কোনো উপায়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। মানে আমার মনে যে প্রশ্নটা জেগেছে সেটা হচ্ছে যে ভারত
এমন একটি কাজ যদি করতেই চায় এবং করিয়ে থাকে সে সময়কার সেনা কর্মকর্তাদের দিয়ে, তাহলে 2024-এর 5ই আগস্টের পর আমরা ক্রমাগতভাবে দেখলাম ডিজিএফআই এর বিভিন্ন সাবেক প্রধানরা সহ সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা সহ প্রশাসনের কর্মকর্তারা ভারতে চলে গেছেন এবং ভারতের নিরাপদ আশ্রয়ে রয়েছেন। এমনকি গ্রেফতারি পরোয়ানা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জারি হয়ে যাওয়ার পর কর্মরত সেনা কর্মকর্তা, জেনারেল পর্যায়ের কর্মকর্তাকে আমরা দেখেছি যে তিনি হঠাৎ পরিবার সহ উধাও হয়ে গেছেন এবং পরে তিনি যে সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছেন সে খবর প্রকাশ হয়েছে। তাহলে এই জেনারেল মাসুদ উদ্দিন কিংবা জেনারেল শেখ মামুন খালিদ এদেরকে ভারত এই সব খবর প্রকাশ করবার জন্য কেন বাংলাদেশে থাকতে দিল সেটা একটা প্রশ্ন বটে। কিন্তু মানবজমিন পত্রিকা বলছে যে এই সূত্রে এখন ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং সাবেক নির্বাচন কমিশনার সোহুল হোসেনের গ্রেফতার হওয়া সময়ের ব্যাপার মাত্র, কারণ নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ার যে কয়েকটি ধাপ ছিল এর মধ্যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো, গোপনে ব্যালট পরিবহন এবং ছক অনুযায়ী নির্বাচনী কর্মকর্তাদের একটি অংশকে প্রভাবিত করে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ফলাফল নিয়ন্ত্রণ করা ছিল কৌশলগুলোর অংশ। মানবজমিন পত্রিকা লিখছে যে 2008 সালের পাতানো নির্বাচনের অন্যতম কুশীলব তৎকালীন নির্বাচন কমিশনের 2 সদস্য ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন এবং সোহুল হোসেন এখন নজরদারিতে আছেন বলে তারা বিভিন্ন সূত্রে জানতে পেরেছে। মানবজমিন জানাচ্ছে যে এই সোহুল হোসেন তিনি আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের টিকিটে নির্বাচনও করতে চেয়েছিলেন, তবে আওয়ামী লীগের তরফে তাকে কোনো মনোনয়ন দেওয়া হয় নাই। এখন এই যে জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং জেনারেল শেখ মামুন খালেদের বরাতে রিমান্ডে দেওয়া তথ্যের ভিত্তিতে যে বেরিয়ে আসছে যে সে সময় অতিরিক্ত ব্যালট পেপার ছাপিয়ে এবং সুনির্দিষ্ট আসনে ওই অতিরিক্ত ব্যালট ব্যবহার করে নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফলটা নিয়ে আসা হয়েছিল, তার দায় তৎকালীন কমিশনের জীবিত 2 কমিশনারের ওপরেই বর্তায় এবং 1-11-2 অন্যতম কুশীলব লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ রিমান্ডেও এ সংক্রান্ত তথ্য দিচ্ছেন বলে গোয়েন্দা সূত্র মানবজমিনকে জানিয়েছে। এই যে চুক্তির আলোকে একটা পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছে, এই তত্ত্ব যে এখন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে বেরিয়ে আসছে এবং বিভিন্ন জনে বলছেন যে তখনও তাদের কাছে এ সংক্রান্ত তথ্য ছিল এবং এর মাধ্যমে সরাসরি ভারতের দিকে এক রকমের আঙুল তোলা হচ্ছে যে এটা একটা ভারতের ষড়যন্ত্রেরই ফসল বটে। প্রশ্ন জাগে যে একই সঙ্গে তারেক রহমান এবং ভারত সুসম্পর্ক রক্ষা আর ভারতের কারসাজিতে 2008-এর নির্বাচন হয়েছিল আর 1-11 ঘটেছিল সে কথা বলে 1-11-র কুশীলবদের বিচার করা তারেক রহমানের পক্ষে, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে, তার সরকারের পক্ষে সম্ভব হবে কিনা। প্রশ্ন জাগে যে যদি ভারত সরকার, তৎকালীন ভারত সরকার এত বড় ষড়যন্ত্র করে বিএনপিকে এক রকমের রাজনীতিতে অকার্যকর করে ফেলবার সকল ব্যবস্থা সম্পন্নই করে থাকে, তাহলে এত বছর বাদে এই 17 বছর বাদে ভারতেরই এক রকমের গ্রিন সিগন্যালে সহযোগিতায় সমর্থনে তারেক রহমানের পক্ষে বাংলাদেশে ফেরা সম্ভব হতো কিনা। মানে অনেকগুলো হিসেব নিকেশ মিলছে না। তবে এগুলো কি শুধুই বাংলাদেশের সংবাদ মাধ্যম বা বিশেষ বিশেষ সম্পাদকদের উৎসাহে লেখালেখি হচ্ছে কিনা, নাকি সত্যি তারেক রহমান 2008 সালের নির্বাচনটিকে ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে এরও বিচার চাইবেন, তা দেখবার জন্য আসলে অপেক্ষা করতে হবে। সত্যি মানবজমিন যেমন বলছে ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং সোহুল হোসেন এ দুজনকে তারেক রহমান সরকার গ্রেফতার করে কিনা। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের আমলে গত 1.5 বছর ধরে তলানিতে গিয়ে ঠেকেছিল ভারত বাংলাদেশ সম্পর্ক। নির্বাচনের আগে থেকে সে সম্পর্ক পুনর্গঠন হচ্ছে এমন বার্তা পাওয়া গেছে বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপির সাথে ভারত সরকারের সম্পর্ক দেখে। ইউনূসের আমলে যেটি ছিল নিয়মিত ঘটনা, সেই ভারত বিরোধী স্লোগান দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা বাংলাদেশের নির্বাচনের আগে থেকে প্রায় বন্ধই হয়ে গেছে। সম্পর্ক উন্নয়নের জন্য নতুন বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান 2 দিনের সফরে যাচ্ছেন দিল্লিতে। তার এই সফরে দৃশ্যমান অমীমাংসিত বিষয়ের পাশাপাশি
অদৃশ্যমান কিছু বিষয় নিয়ে আলোচনা হবে এমন তথ্য জানা গেছে। অদৃশ্যমান ইস্যুগুলোর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি আর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ভারতের পক্ষ থেকে জোর দেওয়া হবে। ঠিক এমন একটা পরিস্থিতিতে খলিলুর রহমানের সফরের এক সপ্তাহ আগে আঞ্চলিক নিরাপত্তার জন্য ভারতের সবচেয়ে বড় একটি মাথা ব্যথা পাকিস্তানি চরমপন্থী গোষ্ঠী লস্কর-ই তৈয়বার ৮ সদস্যকে ভারতের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় হলো গ্রেপ্তার হওয়া এই ৮ জনের মধ্যে ৭ জনই বাংলাদেশি। আবার এদের দলনেতা সাব্বির আহমেদ লোন বাংলাদেশ থেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর নির্দেশে ভারতে বড় ধরনের নাশকতার ছক কষছিলেন। ভারতীয় গোয়েন্দা সংস্থার বরাতে এমন খবর প্রকাশ করেছে ভারতের একাধিক সংবাদ মাধ্যম। খবরটি বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও প্রকাশিত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন লস্কর-ই তৈয়বার জঙ্গি, যাদের মধ্যে ৭ জনই বাংলাদেশি, তাদের গ্রেপ্তারের ঘটনা খলিলুর রহমানের সফরের আলোচ্য সূচিতে আঞ্চলিক নিরাপত্তার ইস্যুটি বড় একটি বিষয় হয়ে দেখা দিবে। এদিকে বাংলাদেশ সীমান্তে চোরাচালান সহ অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অভিনব এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সিদ্ধান্তটি হলো ভারত বাংলাদেশ সীমান্তে নদীপথ পাহারায় সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা করছে বিএসএফ। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আগামী ৭ এপ্রিল ভারতের নয়াদিল্লি সফরে যাবেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করার পর বাংলাদেশের কোনো মন্ত্রীর এটি হতে যাচ্ছে প্রথম ভারত সফর। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান মরিশাসে ভারত মহাসাগর সম্মেলনে যোগ দেওয়ার পথে নয়াদিল্লি সফর করবেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়ালের সঙ্গে আগামী ৮ এপ্রিল বৈঠক করবেন। বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, এ সফরে গঙ্গা পানি বন্টন চুক্তি এবং ভারত থেকে আরও জ্বালানি আনার ব্যাপারে আলোচনা হতে পারে। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানি করে বাংলাদেশ, কিন্তু ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে এতে বিঘ্ন ঘটেছে। ফলে ভারত থেকে আরো জ্বালানি আনার পরিকল্পনা করছে সরকার। শেখ হাসিনার আমলে তৈরি হওয়া পাইপলাইনের মাধ্যমে ডিজেল আনা বিগত ইউনূস সরকার আমলে বন্ধ ছিল। মধ্যপ্রাচ্য সংকট দেখা দিলে বিএনপি সরকারের আমলে ভারত এ নিয়ে ৩ দফায় ১৭,০০০ টন ডিজেল বাংলাদেশে সরবরাহ করেছে। অন্যদিকে ১৯৯৬ সালের ডিসেম্বরে ভারতের সঙ্গে বাংলাদেশের ৩ দশক মেয়াদী পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। মেয়াদ প্রায় শেষ হওয়ায় গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধি দল উভয় দেশের চুক্তিটির জলবিজ্ঞান ও প্রযুক্তিগত মূল্যায়ন করেছে। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদে মনোনয়নের বিষয়ে ভারতের সহায়তা চাওয়ার পরিকল্পনা রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে 2026-27 সভাপতি পদের জন্য বাংলাদেশ মনোনয়ন দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে। এক্ষেত্রে তিনি ভারতের সহায়তা চাইতে পারেন বলে প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এসব দৃশ্যমান ইস্যুর পাশাপাশি কিছু অদৃশ্যমান বিষয় নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফরে আলোচনা হবে। এর মধ্যে একটি ইস্যু হলো বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। দুই দেশের কারো পক্ষ থেকে ফরমালি বিষয়টি নিয়ে কথা না বললেও সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ইস্যুতে এই বৈঠকে আলোচনা হবে। বিগত অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরত কয়েক দফা চিঠি দিয়েছিল। তখন মোহাম্মদ ইউনূসের কিংস পার্টিগুলোকেও মাঝে মধ্যে এ নিয়ে বক্তব্য দিতে দেখা যেত, কিন্তু নির্বাচনের পর কোনো পক্ষ থেকে আর এ নিয়ে তেমন একটা উচ্চবাচ্য শোনা যায়নি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতের পক্ষ থেকে নির্বাচনের আগে বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বিষয়ে বিএনপির শীর্ষ মহলকে বার্তা দেওয়া হয়েছিল। সে বার্তার ফলো আপ নিয়ে খলিলুর রহমানের সাথে আলোচনা করবেন এস জয়শঙ্কর ও অজিত দোভাল। বিশ্লেষকরা মনে করেন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিয়ে কথা বলার অর্থ হলো আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার কি করতে চায় সেটি জানতে চাইবে ভারত। যদিও এ বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাবে না। এক্ষেত্রে যা ঘটার তা পর্দার আড়ালেই ঘটবে। ভারতের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগের আরেকটি বিষয় হলো আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভারত বিরোধী জঙ্গিদের উত্থান।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের এক সপ্তাহ আগে ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, বাংলাদেশে অনেক দিন পালিয়ে থাকা পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তাইয়বার এক দলনেতা সহ 8 জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এদের মধ্যে আবার 7 জনই বাংলাদেশি। দর্শক, ভারত ও বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সীমান্তবর্তী দেশ হওয়ায় অনেকদিন ধরে দুই দেশের সন্ত্রাসীরা পালিয়ে অন্য দেশে চলে যাওয়ার অভিযোগ আছে। কিছুদিন আগে বাংলাদেশে ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত 2 অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে ভারতের পুলিশ। বাংলাদেশে গত অন্তর্বর্তী সরকারের আমল থেকে ভারত তার আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ জানিয়ে আসছিল। এমন উদ্বেগের মধ্যে সবশেষ ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে ও এনডিটিভির খবরে বলা হয়েছে, 2 মাস ধরে চালানো এক অভিযানে পাকিস্তানি চরমপন্থী গোষ্ঠী লস্কর-ই তাইয়বার 8 সদস্যকে বাংলাদেশ সীমান্ত, কলকাতা, দিল্লি এবং তামিলনাড়ু থেকে গ্রেপ্তার করা হয়। দেশটির পুলিশ বলছে তাদের 7 জনই বাংলাদেশি। সবশেষ গ্রেপ্তার করা হয় দলনেতা সাব্বির আহমেদ লোনকে। ইন্ডিয়া টুডে সহ ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর শ্রীনগরের গান্দারবাল জেলার কাঙ্গন এলাকার বাসিন্দা সাব্বিরকে দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় 29 মার্চ দিল্লির গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি দিল্লি এবং দক্ষিণ ভারতের কিছু অংশে লস্কর সংশ্লিষ্ট একটি পোস্টার লাগানো চক্রের সন্ধান পাওয়ার পরপরই এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। গোয়েন্দাদের দাবি, ওই চক্রটি দিল্লি ও কলকাতায় ভারত বিরোধী পোস্টার লাগিয়ে নাশকতার ক্ষেত্র প্রস্তুত করছিল। কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা সাব্বির আহমেদ লোনকে 2007 সালে দিল্লি পুলিশ AK-47 রাইফেল ও গ্রেনেড সহ গ্রেপ্তারের কথা বলছিল। জামিনের আগে 2018 সাল পর্যন্ত সে তিহার কারাগারে ছিল। এনডিটিভি টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, এরপর সে বাংলাদেশে পালিয়েছিল, সেখান থেকে নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, লোনকে বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে ঢাকার কাছের একটি আস্তানা থেকে লস্করের একটি সেল পরিচালনা করছিল। দর্শক, পাকিস্তানি চরমপন্থী গোষ্ঠী লস্কর-ই তাইয়বা যুক্তরাষ্ট্রের বিদেশি সন্ত্রাসী সংগঠন তালিকায় রয়েছে। এটির বিরুদ্ধে ভারতের পাশাপাশি পশ্চিমে বিভিন্ন হামলার পরিকল্পনার অভিযোগ রয়েছে। এর মধ্যে 2008 সালের নভেম্বরে মুম্বাইতে 3 দিনের প্রাণঘাতী হামলাও রয়েছে। 2025 সালের 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলায় নিহতের ঘটনায় পাকিস্তানি সামরিক গোয়েন্দা সংস্থা ISI এর পাশাপাশি লস্কর-ই তাইয়বার যোগ সাজসের ইঙ্গিত থাকার কথা ভারতের জাতীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA এর প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে। ওই হত্যাকাণ্ডের পর লস্করের শাখা হিসেবে পরিচিত TRF কে বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ভারতীয় বাংলাদেশি গণমাধ্যমে উদ্বেগজনক যে খবরটি প্রকাশ হয়েছে সেটি হলো, গ্রেপ্তার হওয়া সাব্বির লোন দীর্ঘদিন বাংলাদেশে অবস্থান করে লস্করের কার্যক্রম পরিচালনা করছিল। সে অবৈধভাবে বাংলাদেশ থেকে নেপাল সীমান্ত হয়ে সম্প্রতি ভারতে যায়। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, গত 8 ফেব্রুয়ারি দিল্লির জনপথ মেট্রো স্টেশনে সন্দেহভাজন কিছু পোস্টার দেখা যায়। সেই সূত্র ধরে এই অভিযান শুরু হয়। ওই পোস্টারগুলোতে পাকিস্তানপন্থী স্লোগান, কাশ্মীর নিয়ে উস্কানিমূলক বার্তা এবং জঙ্গি বুরহান ওয়ানির ছবি ছিল। গত 15 ফেব্রুয়ারি কলকাতার অভিযানে এই চক্রের অন্যতম 2 সদস্য বাংলাদেশের বগুড়ার উমর ফারুক ও ঠাকুরগাঁয়ের রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। অভিযানের বর্ণনা দিয়ে এই প্রতিবেদনে বলা হয়, 21 ফেব্রুয়ারি তিরুপুরের একাধিক স্থানে একযোগে অভিযান চালিয়ে আরো 6 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার 8 জনের মধ্যে 7 জনই বাংলাদেশি নাগরিক, যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। নিজেদের পরিচয় গোপন রাখতে তারা জাল ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করেছিল। গ্রেপ্তারকৃতদের বিশেষ করে ওমর ফারুককে জিজ্ঞাসাবাদ করে এই নেটওয়ার্কের কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে। এনডিটিভি লিখেছে, জিজ্ঞাসাবাদে ওমর ফারুক তদন্তকারীদের জানান, 2025 সালের মার্চ মাসে লোনের সঙ্গে তার প্রথম যোগাযোগ হয়। লোন ধীরে ধীরে তাকে উগ্রবাদে উদ্বুদ্ধ করেন এবং ভারতের লস্কর-ই তাইয়বার কার্যক্রম এগিয়ে নেওয়ার দায়িত্ব দেন। ওমরকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছিল দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান রেকি করে ভিডিও করতে এবং এই নেটওয়ার্কে আরো বাংলাদেশিদের যুক্ত করতে। স্থানীয় পরিস্থিতিদের মাধ্যমে ভারতের ভেতরে অস্ত্রের ব্যবস্থা করার নির্দেশও তাকে দেওয়া হয়েছিল। এনডিটিভি বলছে, লোন সরাসরি পাকিস্তানে অবস্থানরত লস্কর-ই তাইয়বার সিনিয়র হ্যান্ডলার আবু হুজাইফা, সুমামা বাবর এবং আব্দুর রহমানের সঙ্গে যোগাযোগ রাখত। সে ভারতে সন্ত্রাসবাদী নেটওয়ার্ক পুনঃপ্রতিষ্ঠা করতে তাদের নির্দেশ অনুযায়ী কাজ করছিল। এছাড়া
তেহরিক উল মুজাহিদিন কমান্ডার আবু তালহা এবং ইউপিএ আইনের অধীনে তালিকাভুক্ত সন্ত্রাসী আসিফ দারের সঙ্গে লোনের যোগাযোগ ছিল। ভারতের কর্মকর্তাদের মতে এই পুরো বিষয়টি পাকিস্তান থেকে পরিচালিত এবং বাংলাদেশ থেকে অপারেশনাল সমর্থন পাওয়া একটি সুসংগঠিত আন্তঃসীমান্ত ষড়যন্ত্রের অংশ। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বিরোধী জঙ্গিদের তৎপরতা বাড়ায় কয়েকজন ভারতীয় সেনা গোয়েন্দা কর্মকর্তা বাংলাদেশ সফরও করেছিলেন। সূত্রগুলো বলছে, লস্করে তৈয়বার সেলের সদস্যরা যে বাংলাদেশে কাজ করছে এমন প্রমাণ পাওয়ার পর খলিলুর রহমানের সাথে বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বিষয়টি তুলে ধরবেন। এই বিষয়টি সামনের দিনে দুই দেশের সম্পর্কে অনেক বড় ইস্যু হতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। কারণ 2024 আগস্টের পর ইউনূসের আমলে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জঙ্গিরা হরে দরে জেল থেকে পালিয়েছে, যেটা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। কয়েকদিন আগে দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনার বলেছিলেন, কোনোভাবে বাংলাদেশের মাটি ভারত বিরোধী কোনো কাজে ব্যবহার করতে দেয়া হবে না। এর মধ্যে ভারতীয় গণমাধ্যমের আরেকটি খবর হলো, ভারত বাংলাদেশ সীমান্তে নদীপথ পাহারায় সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত 9 ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিএসএফ এর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দর্শক, বাংলাদেশে ও ভারতের মধ্যকার একটি স্পর্শকাতর ইস্যু হলো সীমান্ত হত্যা। গত কয়েক মাসের সীমান্ত হত্যা কমে গেলেও চোরাচালান সহ অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার ঘটনা ঘটেছে। বিএসএফ এরই মধ্যে সীমান্তে উন্নত প্রযুক্তি যেমন নজরদারি ড্রোন, জিপিএস সমর্থিত ট্র্যাকিং এবং লোকেটিং গেজেট এবং থার্মাল ইমেজার দিয়ে 24 ঘন্টা নজরদারি করছে। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের মতো রাজ্যগুলোর সীমান্তে কিছু অংশে বৈদ্যুতিক ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষের বেআইনি চলাচল রোধ করা যায়। ভারতীয় সংবাদমাধ্যম নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে, নতুন কৌশল হিসেবে সীমান্তে সাপ ও কুমির ব্যবহার করা হবে। গত 9 ফেব্রুয়ারি বিএসএফ এর মহাপরিচালক প্রবীণ কুমারের সভাপতিত্বে একটি বৈঠকে বিষয়টি নিয়ে বিএসএফ এর শীর্ষ কর্মকর্তারা আলোচনা করেছেন। এরপর গত 20 মার্চ বিএসএফ এর নয়াদিল্লি সদর দপ্তরে শীর্ষ কর্মকর্তাদের আরো একটি বৈঠকের পর এ নিয়ে সীমান্ত স্তরের সিনিয়র অফিসারদের কাছে মেসেজ পাঠানো হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের নতুন রাজনৈতিক সরকারের সাথে সামনের দিনগুলোতে ভারতের সম্পর্ক কেমন হবে সে বিষয়ে একটি বার্তা খলিলুর রহমানের এই সফর থেকে পাওয়া যাবে। কিন্তু এই সফরের আগে লস্করে তৈয়বার বাংলাদেশি সদস্যদের গ্রেপ্তারের ঘটনা আঞ্চলিক নিরাপত্তা ইস্যুটিকে বেশ জোরালো করে তুলবে। আবার জঙ্গিদের উত্থান ঠেকাতে বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য ভারতের পক্ষ থেকে যে বার্তা এতদিন দেওয়া হচ্ছিল সেটিও বেশ জোরদার হতে পারে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন।